গত 26শে জানুয়ারি আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সন্দীপ বাবু ছিলেন, সন্দীপ মুখার্জি। সেখানে কিন্তু আমরা স্পষ্ট বলেছিলাম, সন্দীপ বাবু বলেছিলেন আমেরিকার ইরান আক্রমণ করা সময়ের অপেক্ষা, হয় আজ নয় কাল অথবা পরশু ঘটনাটা ঘটবেই ঘটবে। ঘটনাটা ঘটেছে এবং তার তার ফলে কি প্রভাব পড়তে পারে ভারতের উপরে তা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে প্রদীপ গুপ্ত রয়েছেন, সিনিয়র ফিনান্সিয়াল ইকোনমিক জার্নালিস্ট। প্রদীপ, যেটা দিয়ে আমাদের সকলের সংকট, আমাদের ইমিডিয়েট সংকট, প্রত্যেক একেবারে ঘরে ঘরে সংকট, জ্বালানির সংকট, সেটাকে তুমি কিভাবে দেখছো, কিভাবে বিপদটা আসতে পারে? ধন্যবাদ বাকি সবাইকে, যেগুলি বললেন সেগুলি সত্যি মনে রাখার মতন কথা। প্রথমেই একটা জিনিস বলে দিই, ভারতবর্ষ থেকে অনেক দূরে একটা ঘটনা ঘটেছে যেটার জন্য আমাদের তেলের সংকট কিছুটা আগের থেকে কমেছে। সেই ঘটনাটা হচ্ছে যে ইউএস সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে ট্রাম্পের ট্যারিফ গুলো ইলিগাল ডিক্লেয়ার করেছে। ট্রাম্প কিন্তু ট্যারিফটা ব্যবহার করেই আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাশিয়ান তেল কিনবো না, ইরানের সঙ্গে ব্যবসা করব না, এইসব প্রতিশ্রুতিগুলো নিয়েছিল। এখন যেটা দাঁড়িয়েছে, ইউএস সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে আমরা যদি এখন রাশিয়ান তেল কিনতে আবার শুরু করি বা ইরান থেকে অন্যান্য পণ্য কিনতে শুরু করি, তাহলে কিন্তু ট্রাম্পের হাতে এখন ভারতবর্ষের বিরুদ্ধে প্রয়োগ করার অস্ত্র খুবই সীমিত। তার কারণ হচ্ছে ওই কোর্ট অর্ডারটা কিন্তু এখন আমাদের পক্ষে আছে এবং তেমন দরকার হলে ইন্ডিয়ান কোম্পানিরা বা ইন্ডিয়ান লবিস্টরা ইউএস সুপ্রিম কোর্টে গিয়ে ওনার এই অর্ডারটা তুলে ধরবার জন্যে নিশ্চয় আবেদন করতে পারে। এই জিনিসটা আমাদের মনে রেখে আলোচনাটা আগে নিয়ে যাওয়াটাই বোধহয় ভালো হবে। ভারতবর্ষের সঙ্গে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর যে সম্পর্কটা, এটা দুটি অংশে হয়। একটা হয় আমাদের 46% তেল ওই স্ট্রেট অফ হরমুজ থেকে আসে। আমরা ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছি। আমরা জানি একমাত্র ইরানের জাহাজ এবং যে জাহাজগুলি রাশিয়া বা চায়নাতে যাচ্ছে সেই জাহাজগুলি ইরান ছেড়ে দিয়েছে, কারণ ইরান তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে। আমাদের জাহাজগুলি ছাড়ছে না, সেটা যে কোনো দেশের তেল হলেও সেই জাহাজগুলি ছাড়া হচ্ছে না। এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমাদের 46% তেল আসে এবং তার থেকেও বড় কথা 33% মতন আমাদের যে সার আমদানি হয়, ফার্টিলাইজার। আমরা হয়তো অনেকে জানি না, পৃথিবীর 1/3 ফার্টিলাইজারও হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারতবর্ষ এই নিজের যে সার আমদানি করা হয়, আমরা কিছু কিছু সার নিজেরা তৈরি করি, কিছু কিছু সার আমদানি করি। আমাদের চাষিরা যে সারটা ব্যবহার করে সেটাও হরমুজ দিয়েই আসে, সেইটার সাপ্লাইও কিন্তু এখন বন্ধ। সুতরাং ইউরিয়া বা যে জিনিসগুলো আমরা তৈরি করি তার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার যতদূর ধারণা ফসফেট আর সালফেট সারগুলো যেগুলি আমরা আমদানি করি, আমি ভুল হতে পারে, আমি এক্ষুনি ঠিক নামগুলি মনে করতে পারছি না, এই সারগুলির কিন্তু সাপ্লাই বাজারে এবারে বন্ধ হয়ে যাবে। এবারে তেলের কথায় আসি। তেলের ব্যাপারটা হচ্ছে যে মাটি থেকে তোলার পর পাম্পে পৌঁছতে 45 দিন থেকে 60 দিন লাগে। সুতরাং কাঁচা তেলের দাম বাড়লে অ্যাকচুয়ালি 45 দিনের আগে কোনো রকমের পদক্ষেপ নেওয়ার মানে হয় না, কারণ আমরা যে তেলটা পাম্পে বিক্রি করছি 45 দিন আগের দামে সেই তেলটাকে তৈরি করা হয়েছে। 45 দিন এখনো কিছুদিন বাকি, 4-5 দিন কেটেছে মাত্র। কিন্তু এই তেলের সাপ্লাইটা নিশ্চয়, এটা যদি চলতে থাকে তাহলে তেলের সাপ্লাই বলে নয়, অন্য দুটো কারণে তেলের দাম বাড়বে। একটা হচ্ছে যে পৃথিবীর অন্য জায়গায় তেল আছে, কিন্তু আমাদের পক্ষে সবচেয়ে সস্তার তেল হচ্ছে পার্সিয়ান গালফ থেকে, হরমুজ প্রণালীর মাধ্যমে যে তেলটা আসে সেটা। এবারে সেই তেলটি আসা বন্ধ হলে আমাকে অন্য জায়গা থেকে তেল কিনতে হবে। সাউথ ইস্ট এশিয়া থেকে তেল কিনতে হতে পারে, বা ভেনিজুয়েলা থেকে, যেটা ট্রাম্প সাহেব আমাদের বারবার বলছেন কিনতে, সেই তেলটার দাম আমাদের জন্য একটু বেশি পড়বে। তাছাড়া এক একটা জায়গার তেল এক এক রকমের হয়। আমাদের রিফাইনারি গুলো কিন্তু ওই জাতীয় তেল পরিশোধন করতে অনেক বেশি খরচা পড়ে। গালফের তেল পরিশোধন করবার জন্য, রিফাইন করবার জন্য, ক্রুড পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল, ন্যাফথা, গ্যাস ইত্যাদি, আমাদের রিফাইনারি গুলোর টেকনোলজি সেইটার জন্যই অ্যাডজাস্টেড। কিন্তু অন্য জায়গা থেকে তেলের যে সাপ্লাই এর অভাব হয়েছে আমি কিন্তু সে কথা বলছি না, কারণ এখনো অব্দি ওয়ার্ল্ড মার্কেটে তেলের সাপ্লাই এর অভাব হয়নি। যেটা অভাব হয়েছে যে এই জায়গা থেকে তেলটা আসছে না বলে কাছাকাছি যারা আছেন
তাদের অসুবিধে হতে শুরু করেছে, এবং ফলত ওই কিছু কিছু ক্যাটেগরি ক্রুড তেলের মানে অপরিশোধিত তেলের দামটা বেড়েছে। অন্য 2-3 রকমের অপরিশোধিত তেল আছে যেগুলির দাম বাড়েনি, কারণ সেগুলি অন্য জায়গা থেকে আসছে, যেরকম রাশিয়া থেকে আসছে, দক্ষিণ আমেরিকা থেকে আসছে। এবারে ট্রাম্পের যদি হাতটা ইউএস সুপ্রিম কোর্ট বেঁধে দিয়ে থাকে, আমরা এখন মনের আনন্দে রাশিয়ার কাছ থেকে তেল ইম্পোর্ট করতে পারি, কি আর করবেন? 10% ট্যারিফ লাগাবেন, আমরা এমনি 18%তে আছি, 15%তে আছি, খুব রেগে মেগে গিয়ে আরো 15% লাগাবে, তখন ইন্ডিয়ান অয়েল ইউএস সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে বলবে ধর্মাবতার দেখুন আপনি মানা করেছিলেন তাও আমার পেছনে লাগছে, তখন উনি তাকে বসিয়ে দেবেন। অ্যাকচুয়ালি এই আমেরিকা, ইরান, ইসরায়েল, এই সব দেশগুলো, চীন, রাশিয়া, এই সম্পর্কটা না, ছোটবেলা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, সে আমজাদ খান রাখিকে ভালোবাসে, রাখি অমিতাভ বচ্চনকে ভালোবাসে, অমিতাভ বচ্চন শর্মিলা ঠাকুরকে ভালোবাসে, শর্মিলা ঠাকুর আবার অন্য কাকে ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আম, আমজাদ খানের সঙ্গে অমিতাভ বচ্চনের ঝগড়া। হ্যাঁ, তো আমাদের সঙ্গে ট্রাম্পের একটা মানে কি কি সিচুয়েশনটা খুব কমপ্লিকেটেড, লাভ ট্রায়াঙ্গেলও নয়, লাভ পেন্টাগন, মানে পাঁচমুখী একখানা প্রেম কাহিনীর মতন ব্যাপার চলছে। কে যে কাকে কি কারণে ভালোবাসছে বা রাগ করছে আমি কিছুই বুঝতে পারছি না। সিনেমাটাও আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি, আমি হলে গিয়ে দেখিনি, দূরদর্শনে দেখেছিলাম, কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি সিনেমাটা। তো সিচুয়েশনটা সেই রকম দাঁড়িয়েছে। সুতরাং তেলের ব্যাপারে আমরা এখন অন্য জায়গা দেখতে পারি, রাশিয়ান তেল কেনবার একটা রাস্তা আমাদের জন্য অলরেডি তৈরি আছে। চীনের তো খুব সুবিধে, ও দরকার হলে ইরান থেকে স্থলপথেও সে কিছুটা, আর কিছু না হোক তেল কিছু পেতে পারে। আর চীনের জাহাজে তো ইরান আটকাচ্ছে না, চীনের জাহাজে হাত দেবার মতন সাহসও আমেরিকার নেই, ট্রাম্পের নেই। আর রাশিয়ান জাহাজের হাত দেবার মতনও নেই। ইন্ডিয়ান জাহাজগুলি আমেরিকা খুব খুশি, ইরানি দিয়েছে বন্ধ করে, ওরা তো আর কিছু করেনি। এবারে ইন্ডিয়ান জাহাজগুলি যদি ইরানিয়ান ক্রুড নিয়ে আসতে শুরু করে, তখন আমেরিকা কি করবে? আমেরিকা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কিনা, সেটা একটা দেখবার ব্যাপার। তুমি মনে আছে সুদীপ্ত, আমরা ছোটবেলায় যে কোল্ড ওয়ার পড়তাম, তখন একটা পলিসি ছিল ব্রিঙ্কম্যানশিপ, মানে এমন করে পাঁচিলের ধার দিয়ে হাঁটবে যে আমি তোমাকে বলবো যে তুমি আমাকে একটুও রাগ করালেই আমি ওইদিকে ঝাঁপ মারবো। তো আমরা এখন ওই জন ফস্টার ডালেসের ব্রিঙ্কম্যানশিপের পথে একটু হাঁটতে হবে। তার জন্য অবশ্য একটু সাহস লাগে, একটু সেন্স অফ ব্যালেন্স লাগে, সেগুলি আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু ট্রাম্পের হাতটা যে কিছুটা বাঁধা, এইটা কিন্তু আমরা সহজেই, এটা আমাদের সুবিধের জন্য আমরা ব্যবহার করতে পারি। বিপদটা হচ্ছে অন্য জায়গায়। এই যে ড্রোন টোন ইত্যাদি যাচ্ছে না, এটার জন্য ট্যাঙ্কারে তেল ভরা হচ্ছে না। আমাদের যে লক্ষ 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 ভারতীয় ওখানে চাকরি করে, বিশেষত যারা আউটসাইড অন সাইট কাজ করে, ওয়েল্ডার, ফিটার এটসেট্রা, তাদের কাজ বন্ধ হয়ে গেছে, কারণ একটা সাইরেন বাজলেই সবাইকে ভেতরে ঢুকে যেতে হয়। তেলের লোডিং হচ্ছে না, ওয়েল্ডিং হচ্ছে না, কারখানা হচ্ছে না, এয়ারপোর্ট তৈরি হচ্ছে না, অন্য কিছুই তৈরি হচ্ছে না, বাস শেল্টার তৈরি হচ্ছে না। এই যে হজের জন্য যে মেক্কাতে একটা তাঁবু শহর তৈরি করা হয়, সেটা তৈরি করতে একটু অসুবিধে, পিছিয়ে যাচ্ছে। আমাদের যে রেমিটেন্স আছে, ওখানে যে ভারতীয়রা কাজ করেন, তারা প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক 14 দিন অন্তর মাইনে পাবার পর যে টাকাটা পাঠান, কেরলে পাঠান, কর্ণাটকে পাঠান, কিছুটা পশ্চিমবঙ্গে আসে, কিছুটা অন্যান্য রাজ্যে আসে, সেই টাকাটা কিছু দিনের মধ্যেই কিন্তু একটা চাপ পড়বে। প্রথমত তারা আয় করতে পারছে না, কারণ তারা মোরলেস ফিটার, ওয়েল্ডার, এই জাতীয়, আমরা বেশিরভাগ ভারতীয় তো ওখানে বড় বড় ব্যাংক চালায় না, তারা এই জাতীয় কাজই করে মানে করে থাকে, তারা অত্যন্ত স্কিল্ড লেবারার। সেই রেমিটেন্স গুলো বন্ধ হবে, একটা হচ্ছে তার নিজের আয় কম হচ্ছে বলে, দ্বিতীয় হবে সে তখন একটা বিপদের দেশে রয়েছে, সে তো টাকাটা নিজের কাছে রাখবে, সে তো আর টাকাটা এক্ষুনি হুটহাট করে পাঠিয়ে দেবে না। সে বলবে আমি আগের মাসে যা পাঠিয়েছিলাম তার অর্ধেক পাঠাচ্ছি ভাই, আমাকে যদি গাড়ি ধরে মাসকাটে পলায়ন করতে হয়, ওমানে চলে যেতে হয় বা অন্য কোনো রাজ্যে ইজিপ্টে চলে যেতে হয় দেশে ফেরবার জন্য, আমার হাতে কিছু টাকা রাখা দরকার। সুতরাং রেমিটেন্সের একটা বিপদ আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রপ্তানিগুলোর একটা মহা বিপদ উপস্থিত হয়েছে। এই যে আমরা বাসমতি চাল, এই সবগুলি যে আমরা রপ্তানি করি, ওখানে ঘি, তারপরে অনেক রকমের সবজি বা ফুড প্রসেসিং এর যে কাজ জিনিসগুলো, সেই রপ্তানিগুলো আবার বন্ধ হয়ে গেছে, কারণ কোনো জাহাজ যেতে চাইছে না। আর কেন যেতে চাইছে না? জাহাজ যে যেতে চাইছে না তা নয়, জাহাজের ইন্স্যুরেন্স কিন্তু ডবল হয়ে গেছে। তো আমি যে মালটা পাঠাবো জাহাজে, আমাকে যদি 1 টাকার ফুলকপির ওপরে এখন 1 টাকার ইন্স্যুরেন্স কিনতে হয়, সেটা তো পোষাবে না, না।
আগে 1 টাকার ফুলকপির উপরে 20 পয়সা ইন্স্যুরেন্স লাগতো। এই ইন্স্যুরেন্সের রেটগুলি সব বেড়ে গেছে। এগুলি অন্যান্য বিপদ। আর তেলের দাম এক্ষুনি আমাদের বাড়বে কিনা সেটা বললাম, 45 দিন থেকে 60 দিনের আগে বাড়বার কোনো কারণ নেই। কারণ মাটি থেকে বেরোনোর পর পাম্পে পৌঁছতে এটা মিনিমাম টাইম। 45 ডেজ হচ্ছে বেস্ট কেস সিনারিও, 60 ডেজ নর্মাল সিনারিও। তার আগে যদি বাড়ানো হয় তাহলে সরকার একটু লাভের দিকে মানে প্রফিটিয়ারিং করছেন সিটিজেনদের মাথায় ইয়ে করে, সেই রকমই ভাবাটা বোধহয় ঠিক হবে। তো এই হচ্ছে এখন ওভারঅল সিচুয়েশন। এখন দেখতে হবে যে ধন্যবাদ প্রদীপ। প্রদীপের থেকে আমরা একটা এই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ওভারভিউ পেলাম। প্রদীপ যেটা বললো লাভ পেন্টাগন, শুনে আমার একটা পুরনো গল্প মনে পড়ে গেল, বাংলা গল্পটা, হিন্দি সিনেমা না, তাই না, সেখান থেকে হিন্দি সিনেমা আইডিয়াটা এসেছে কিনা। আমাদের পরশুরামের একটা বই আছে হনুমানের স্বপ্ন বলে, হনুমানের স্বপ্ন। ঠিক 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 প্রেম চক্র, ক্যারেক্টার আছে, আর জারিতা রমিতা বোধহয়, 3টি মহিলা আছে। পুরুষটা মহিলাকে ভালোবাসে, মহিলা ভালোবাসে, অনন্ত প্রেম চক্র ঘুরছে আর কি একদিকে, সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার কথা। খুব মজার গল্পটা, মজার, কিন্তু এর মধ্যে একটা সিরিয়াস বার্তাও আছে। সত্যি সত্যি যে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় সেই সম্পর্কে আগ্রহী নয়। বোধহয় আমরা যা দিয়ে শুরু করেছি ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারত যেভাবে একতরফা ভাবে ইরানকে প্রত্যাখ্যান করে পশ্চিম দুনিয়া গ্রহণ করছে, আমেরিকার সঙ্গে বলা হয় প্রেম নিবেদন করছেন, তাতে আমেরিকা ভারতকে প্রেম নিবেদন করছে কিনা সন্দেহ আছে।